সকাল থেকে যে আলোচনা হলো আপনারা শুনেছেন। আমি বলছিলাম মাহতাব সাহেবকে, কামাল সাহেবকে, যে এই সেশনের কি প্রয়োজন আছে কিনা। পরে চিন্তা করে দেখলাম যে সকালবেলা যে আলোচনাগুলো হয়েছে সেগুলো অনেক বেশি আমার মনে হয় বাস্তবে, খুঁটিনাটিতে এবং খুবই অভিজ্ঞ মানুষরা যে আলোচনাগুলো করে তাই হয়েছে, এবং সুনির্দিষ্টভাবে বেশ কিছু প্রস্তাব, সম্ভাবনা এগুলি আলোচনার ভিতরে এসেছে। আমি আপনাদের সাথে যে আলোচনা করতে চাইব অ্যাজ অ্যান আউটসাইডার ইনসাইডার, আপনারা সব ইনসাইডারের আলোচনা শুনেছেন। আই এম অ্যান আউটসাইডার ইনসাইডার। সেটা হলো মোর অ্যাবাউট the big picture, the bigger ecosystem, এবং how does all other issues within that ecosystems are going to interact একটার সাথে আরেকটার সম্পর্ক এবং তৎপরবর্তী করণীয় সম্বন্ধে। I am so happy. I hope the governor is still around, কারণ শেষের দিকে সেন্ট্রাল ব্যাংকের রোল খুবই ইম্পর্টেন্ট ভাবে এখানে আসবে। তো আমি খুব দ্রুত আমি কতগুলো যেটা আপনাদের সাথে আলাপ করতে চাইবো সেটা অলরেডি এর মধ্যে আলোচনা হয়েছে। কেন আমার মুদ্রাহীন অর্থনীতিতে পৌঁছাতে হবে, আসলে ক্যাশ না নগদহীন অর্থনীতিতে পৌঁছাতে হবে, একটা প্রপার বাংলা লাগবে। কারণ হলো ক্যাশলেস ইকোনমি অনেক সময় আবার এটা যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়, এটা হলো নগদ ব্যতিরিকের অর্থনীতিতে। তো আমরা বুঝেছি যে দক্ষতা বাড়াতে হবে, সুবিধায় আছে এটার ভিতরে, এবং আমাদের অর্থনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ এটার সুবিধাতে আসবে, আমার এটার ভিতরে অর্থনৈতিক অন্তর্ভুক্তি আসবে, আমার এর ভিতর দিয়ে আমার যে উদ্ভাবনী শক্তি অর্থনীতিতে থাকে সেটাকে শক্তিশালী করতে পারবো, আমার সেই অর্থে ঝুঁকি কমবে, খরচ কমবে, আমার একই সাথে বৈশ্বিক সংযোগও বৃদ্ধি পাবে। এর সাথে যে প্রশ্নগুলো আসে আপনারা শুনেছেন যে এটার ভিতরে নকল থাকার আশঙ্কা থাকে, প্রতারণার আশঙ্কা থাকে, এখানে স্বচ্ছতার বিষয় আসতে হবে, অর্থ পেতে হলে পরে একটা অপরের সাথে যে সমস্ত ইন্টারঅপারেবিলিটির আলোচনা হয়েছে সেগুলি আছে। ডিজিটাল পেমেন্ট তার একটা অংশ, কিন্তু সবটা না, আমি পরে আসছি। কারণ আমরা যখন বৃহত্তর পলিসি কাঠামো দেখব তখন সেটা অঞ্চল ভাই আমি শুরু করে দিয়েছি, কিন্তু সো সেফটি সিকিউরিটির ইস্যু এটার ভিতরে আছে। এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো সকাল থেকে ভালো আলোচনা হয়েছে। একটা তো বড় চ্যালেঞ্জ হলো অনেক বড় অপ্রাতিষ্ঠানিক খাত। বাংলাদেশে ৬০-৭০% মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। আপনারা বড় বড় সংখ্যা বলছিলেন, but as you may know, all economists are marginal economists, they are all percentage people. আপনি এই বড় বড় সংখ্যাকে বাংলাদেশের মতো ১৮০-৯০ কোটি বিলিয়নের দেশে যখন নিবেন তখনই কিন্তু এটা সংখ্যাগুলো কমে ছোট হয়ে যায়। সো রিলেটিভ নাম্বারসগুলোতে আমি ফোকাস করার পক্ষপাতী। এটার সাথে যে ইস্যুটা উঠেছে যে দেখেন এখনো প্রায় ৮৫% মানুষ নগদের উপরে নির্ভরশীল, এবং ক্যাশলেস ট্রানজ্যাকশন তাদের ওই অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে প্রবেশ করতে পারেনি। এবং এই যে অন্তর্ভুক্তির অভাব, এই অন্তর্ভুক্তির অভাব গ্রামীণ এবং শহরের অর্থনীতির ভিতরে আরো বেশি প্রকটভাবে দেখা যায়। এর সাথে যেই প্রতারণা এবং সাইবার সিকিউরিটি ঝুঁকি রয়েছে সেটা আমরা জেনেছি এর সাম্প্রতিক কালে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যন্ত টাকা চুরি হয়ে যেতে পারে। আমাদের যে সমস্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা দিয়েছে, যে প্রাতিষ্ঠানিক বিষয় আছে সেগুলি তো রয়েছে, এবং অতিমাত্রায় কি আমরা ব্যক্তিখাত নির্ভর হয়েছি কিনা প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে। আমরা শুনেছি অন্যান্য দেশে সরকার এটার ভিতরে কিভাবে আগিয়েছে। যে সমস্ত আর্লি সিগন্যালস পাচ্ছি সেগুলি, যে শুরুর দিকে যে সমস্ত আমরা সংকেত পাচ্ছি সেগুলি কিন্তু বেশ উৎসাহব্যঞ্জক। সেটা হলো যে দেখেন এই মোবাইল ট্রানজাকশনের ওই যে ট্রিলিয়নের হিসাব চলছে, এবং জিডিপির প্রায় ২৮% পর্যন্ত গেছে। সকালে আমি শুনছিলাম মাত্র 2%, সংখ্যাটাকে আমাদের আরেকটু ভালো করে
যাচাই করে নিতে হবে আসলে কত। 84% আমরা এখন বলছি আর নাও ডিজিটাল, 56% ট্রানজাকশন হচ্ছে অনলাইনে। ক্যাশলেস কার্ড তো ব্যবহার হচ্ছে, সরকারের পক্ষ থেকেও এমএফএস এর ব্যবহার, সোশ্যাল অ্যালাউন্সেস গুলো এখন যাচ্ছে ডিজিটালের মাধ্যমে। ইনকাম ট্যাক্স আমরা দিচ্ছি, দেওয়ার চাহিদা সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু ভালো রেসপন্সও পাচ্ছি। ইউটিলিটি বিলস এখন আমরা দিচ্ছি সকলে, টিকেটস করছি। আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, সকালের আলোচনাটা অনেক বেশি এই যে সমস্ত ক্রেডিট কার্ড এবং অন্যান্য পেমেন্টস ইত্যাদির কথা হচ্ছিল, সেখানে কিন্তু অর্থনীতির যে অন্যান্য ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রক্রিয়ার ভিতর ঢুকে গেছি, সেই জায়গাগুলো অতখানি আলোচনায় আনিনি। আমাদের অর্থনীতির এই নগদহীন অর্থনীতি বুঝতে হলে তাহলে আমরা নাগরিকরা বিভিন্ন ধরনের সরকারি সেবা কিভাবে নিচ্ছি, নগদে আর করি না, এটাও কিন্তু এই বিবেচনার ভিতরে আসতে হবে। এবং সেটা আমার ট্যাক্সের কথা, কর দেওয়ার ব্যবস্থা, টিকিট কাটার ব্যবস্থা এবং একই রকমভাবে বিভিন্ন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে সেগুলিতে আসতে হবে। শেয়ার অফ পপুলেশন এখন এমএসএফ ওয়ালেট ব্যবহার করছে, ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড ইত্যাদি, এক্সটেন্ট অফ ক্যাশলেস ট্রানজাকশন। আমাদের ওই যেই সংখ্যাটা সকালে এমএফএস ট্রানজাকশনই প্রায় 1.3% উপরে এবং 8.6% অফ গ্লোবাল আপনার ডেইলি মোবাইল হচ্ছে। গতকাল মাত্র বিবিএস এর পক্ষ থেকে একটি তথ্য বাজারে এসেছে, আমি মনে করি এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি তথ্য। সেটা হলো যে বাংলাদেশে এখন প্রায় 55% বাড়ি ইন্টারনেট কানেকশনের ভিতরে ঢুকেছে। এটা একটা বড় সংখ্যা, প্রায় অর্ধেকের বেশি আমাদের খানা এখন ইন্টারনেট সংযোগের ভিতরে আছে এবং 98% মানুষ এখন একটা না কোনো ধরনের মোবাইল টেলিফোন ব্যবহার করে। এটা যে কোনো দেশের জন্য একটা বড় ধরনের সম্ভাবনার দ্বার আমাদের কাছে দেখায়। তাহলে এখানে এইরকম একটা জায়গাতে আসতে হলে আমাদের কাঠামোর ভিতরে কে কে অংশীজনের কথা আমাদের চিন্তা করার প্রয়োজন করে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নিঃসন্দেহে সর্বপ্রথম, এবং তাদের দায়িত্বগুলো আমরা বুঝি, এই হাউসকে আমার সেগুলো বোঝানোর দরকার নাই। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার যে কত ইম্পর্টেন্ট সেটা তো আমরা সকলেই বুঝেছি, যে ডিজিটাল অবকাঠামো, আমাদের যে নিয়ন্ত্রণমূলক বা আইনি কাঠামো আছে, এই ইস্যুতে আমি আবার শেষে ফিরে আসবো, সেইটার পর্যাপ্ততা, অ্যাডিকুয়েসি অফ দ্য রেগুলেটরি অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ যত এইগুলিকে আগাবে তত বেশি লিগাল চ্যালেঞ্জেস, রেগুলেটরি চ্যালেঞ্জেস প্রত্যেক দিন আসবে। ইনসেন্টিভের আলোচনা সকালে হয়েছে, প্রণোদনা যথেষ্ট দিয়েছি কিনা এগুলিকে গ্রহণ করার ক্ষেত্রে, সেই প্রণোদনার আলোচনা ঘুরে ফিরে আসবে। বাস্তবায়ন একটা বড় জিনিস। বাংলাদেশের অভিজ্ঞতা বলে যত বেশি আমরা রিপোর্ট লিখি তার অর্ধেকও আমরা কার্যকর করতে পারি না। সেহেতু বাস্তবায়নের মানে সুপরামর্শ আর সুবাস্তবায়ন, এটার বড় পার্থক্য থাকে। সেটার ভিতরে আমাদের আছে স্কেলিং আপ, ছোট থেকে বড় হওয়া একটা বড় বিষয়। সেহেতু মানে স্মল ইজ বিউটিফুল থেকে কিভাবে বিগ অ্যান্ড বোল্ড হতে হবে সেটা একটা বড় বিষয়। এবং শেষে যেটা আসে বারবার সেটা হলো যে এইগুলির পরিবীক্ষণ এবং মূল্যায়ন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। বিকজ ওই ফিডব্যাক লুপটা যদি না থাকে তাহলে আমরা যত এগোবো তত কিভাবে সংস্কারকে সামনে নিয়ে আরো বড়ভাবে সুষ্ঠু একটা বাস্তবায়ন প্রক্রিয়ার ভিতরে যাব, সেটা বড় বিষয়ের ভিতরে থাকে। আমি আপনাদের একটা বাংলাদেশের অবস্থান, এই যে আলোচনা যেগুলি করছি এগুলি বাংলাদেশের অবস্থানটা তা বৈশ্বিক পরিস্থিতিতে কোথায় আছে আপনি দেখেন। এটা একটা গ্লোবাল ডিজিটাল ম্যাপের ভিতর থেকে করে নিয়ে আসা, এবং এটার ভিতরে 4 ধরনের দেশকে আমরা এখানে স্থাপন করেছি। সবচেয়ে ভালো যারা আছেন আপনার ডান দিকে উপরে দেখবেন, বলছি স্ট্যান্ড আউট, তারা একেবারেই লাইনের থেকে বাইরে অনেক উপরে উঠে গেছে। এই দেশের ভিতরে সুইডেন সহ অন্যান্য দেশ এখানে আছে স্ট্যান্ড আউট ডিজিটালি। দ্বিতীয় তারা যারা আছে স্টল আউট, অর্থাৎ এরা হাই স্টেট অফ ডিজিটাল মানে অ্যাচিভমেন্ট আসছে কিন্তু উপরে উঠে স্লো ডাউন করে যাচ্ছে। এরকম দেশ অনেক আছে, যারা উঠেছিল তারা আবার স্লো ডাউন করছে।
আর তৃতীয় আছে সেটা মানে যারা ব্রেকআউট করছে, অর্থাৎ ছিল নিচের দিকে কিন্তু উঠছে উপর দিকে, সম্ভাবনার দ্বার প্রান্তে আছে। দেখুন আপনারা, আর অনেককে আবার এরপরে আবার নিম্ন দিকে গেছে। এটা এই না যে একবার উঠলে পরে ওখানেই থাকবো, এটা প্রতিনিয়ত সংস্কার এবং উদ্ভাবনের ভিতর দিয়ে আমাদের ওখানে নিজেদের ধরে রাখতে হবে। লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ 3 আর 4-এর মধ্যেখানে আছে, একদম মার্জিনের ভিতরে। অর্থাৎ সে ছিল ব্রেকআউটে, কিন্তু সে কিন্তু স্ট্যান্ড আউটে চলে যেতে পারে, ওয়াচ আউটে চলে যেতে পারে। অথবা আপনি বলতে পারেন ছিল ওয়াচ আউটে, এখন সে এই ব্রেকআউটে ঢুকছে। বাংলাদেশ, অর্থাৎ এটা থেকে বোঝা যায় বাংলাদেশ একদিকে সম্ভাবনা এবং সংকট দুটোর মধ্যেখানে যার প্রান্তে অবস্থান করছে। এই জন্যই বলছি যে আজকের এই আলোচনাটা, ওই যে আমি শুরু করলাম যে মানে ব্যাক টু দ্য ফিউচার, এইটি হলো ব্যাক টু দ্য ফিউচার। যে আপনি যদি ঠিক মতো আমরা না করি, যে সম্ভাবনার আলোচনা আজকে সকালবেলা এখানে হচ্ছে, এইটা দিস ইজ নট গিভেন। এইটা যে হবেই এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। এটা নির্ভর করে ওই ডেস্টিনিকে আমি কিভাবে গাইড করে আগামী দিনে নিয়ে যাব তার উপরে নির্ভর করে। আচ্ছা, আগাই তাহলে দেখুন, এইটার ভিতরে পৃথিবীতে আর যে দুটো ইন্ডিসিস ব্যবহার করা হয় এই ক্যাশলেস ইকোনমির জন্য, একটা করে আপনার ওই যে রেড বুক স্ট্যাটিস্টিক্স আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এর পক্ষ থেকে, এবং সেখানে এই রিটেল ক্যাশলেস ট্রানজাকশন পার ক্যাপিটা হিসাব করা হয়। পার ক্যাপিটা হিসাব করলেই কিন্তু বাংলাদেশ সমস্ত র্যাঙ্কিং এ নেমে যাবে। জনসংখ্যা এত বড় যে আপনি যখনই মাথা পিছু হিসাব করেন তখনই কমে যায় একটা। আরেকটা আছে ক্যাশলেস ট্রানজাকশন ইন্ডেক্স, যেটা আপনার আগে অন্য নামে ছিল, সেটা এটা মোর একাডেমিক মডেল, উপরেরটা ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে আপনি দেখেন যে যে সমস্ত দেশ 139টি দেশের হিসাব করা হচ্ছে, এবং এটার ভিতরে কিন্তু বাংলাদেশ নাই। দ্য ভেরি ফ্যাক্ট যে আন্তর্জাতিক হিসাবে আমরা ভিতরে এখনো ঢুকতে পারি নাই, এইটার কিন্তু একটা বড় ধরনের সংকেত। যদি আমরা না কাউন্টেড হই, তার মানে হলো আমাদের যে সম্ভাবনার কথা আমরা বলছি, এটি কিন্তু বিশ্বের নজরে আমরা যথাযথভাবে এখনো আনতে পারি নাই। এটা একটা বড় কারণ হলো যে যে সমস্ত তথ্য উপাত্ত লাগে আন্তর্জাতিক এই সমস্ত র্যাঙ্কিং এর ভিতরে ঢুকতে, সেইটার ভিতরে আমরা এখনো দিতে পারছি না, বা সেই সমস্ত তথ্য উপাত্ত জাতীয়ভাবে আন্তর্জাতিক বিশ্বের কাছে সহজলভ্য এখনো হয়নি। এইটা একটা বড় বিষয়। যদি আপনাদের কারুর কোনো সুযোগ থাকে, এবং আমার এখানে অনেক বন্ধু সহকর্মীরা আছেন যারা এগুলি নিয়ে কাজ করেন, তাদের চেষ্টা করা উচিত যে আন্তর্জাতিক যে হিসাব আছে সেই হিসাবের জন্য ভিতরে যেন আমরা ঢুকতে পারি। ছোট হোক বড় হোক, হিসাবের ভিতরে আমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমরা গণ্য হচ্ছি না বলে বিবেচিত হবে। আপনারা তারপরে যদি দেখেন, এই আমি এই ইন্ডিসিসের আলোচনা করলাম না, এটা তুলনামূলক একটা বিচার আছে, কিন্তু যেটার বিষয়টা থাকে যে তাহলে আমরা এখন বাংলাদেশের ক্ষেত্রে কি করতে চলেছি। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখন হচ্ছে হলো পরিবর্তনের আকাঙ্ক্ষা জাতীয়ভাবে আমাদের ভিতরে আছে। একটা বড় অভ্যুত্থানের ভিতর দিয়ে, জনছাত্র অভ্যুত্থানের ভিতর দিয়ে আমাদের আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা খুব প্রকাশ পেয়েছে। এখন সেই প্রকাশের অংশ হিসেবে এখন আমাদের বাংলাদেশ ব্যাংক এবং মাননীয় গভর্নর আছেন, সেটা হলো 75% অফ অল ট্রানজাকশন টু বি ডিজিটাইজড বাই নেক্সট 5 ইয়ার্স। আগামী 5 বছরের ভিতরে 75%কে করতে হবে। এই 75%কে করতে হলে যেই সমস্ত পদক্ষেপের ভিতরে যাবে, ইন্ডিয়ার মতো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, বিনিময় ইত্যাদির বিষয়, ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজির চ্যালেঞ্জেসগুলোকে মোকাবেলা করা, অবকাঠামো, যে অবিশ্বাসের পরিস্থিতি আছে, কম যেখানে আমাদের ব্যবহার হচ্ছে, সচেতনতার অভাব আছে, এখানে ফাইন্যান্সিয়াল অন্তর্ভুক্তির সমস্যা আছে, অপারেশনাল ফ্যাক্টরসগুলো রয়েছে। আজকে সকালবেলা আলোচনা হয়েছে এখনো কিভাবে এটা ব্যয় সংকুল, এবং সেই ব্যয় থেকে কিভাবে বেরোনো যায় এবং প্রণোদনা দেওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার ভিতরে একটা বড় অংশ অবশ্যই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এমএফএস, বিকাশ নগদ, রকেট ইত্যাদি তো আছে, কিন্তু ডিজিটাল লিটারেসির ইস্যু একটা বড়ভাবে সামনে আসা উচিত।
এবং এটাকে মানুষকে ব্যবহার করে যারা ব্যবহার করবেন সেই ভোক্তাদের কেমন করে সেবা গ্রহণকারীদের কিভাবে অন্তর্ভুক্ত হবেন, এই আলোচনাটা বড়ভাবে এখনো আসেনি, কিন্তু এইটা প্রয়োজন করবে। এইটাকে কোথায় নিয়ে যাবেন, পলিসি যেগুলি হচ্ছে সেগুলির আমি আগে উল্লেখ করেছি, বাস্তবায়ন এবং এটার ভিতরে অনুমোদনের ভিতরে পার্থক্য রয়েছে। মূলক যারা অংশীজন আছেন তারা কিন্তু বড় ব্যাপার। কেন্দ্রীয় ব্যাংক তো বটেই, কিন্তু সরকারের যে অন্যান্য এজেন্সিসগুলো আছে তার আলোচনা কিন্তু বড়ভাবে আসে না। অর্থাৎ আইসিটি মিনিস্টার, আপনাদের এই জায়গার ভিতরে যাচ্ছি না, আমি শেষ করি। আমি একটা কথা আপনাকে বলে যাই, সেটা হলো যে আমি যে হোয়াইট পেপারের লেখার ক্ষেত্রে নেতৃত্ব সরকারের পক্ষ থেকে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার সাম্প্রতিককালে তার সংস্কারের, যেগুলি এই ক্যাশলেস ইকোনমির পক্ষে কাজ করবে। একটা তো পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং তার সংশোধন হয়েছে যে ই প্রকিউরমেন্টে, রেভিনিউ পলিসিতে, তাহলে নিঃসন্দেহে এটা আমার ওই ক্যাশলেস ইকোনমির পক্ষে কাজ করবে। সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স যেটা হয়েছে সেটা যাচ্ছে এই পরিবর্তনকে ক্যাশলেস ইকোনমির সাথে সংশ্লেষ করানো কিভাবে আমরা করব, এটার জন্য মনোযোগ দাবি করে আর কি। এটাই অপূর্ণাঙ্গ থেকে যাবে। সেটা আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এইটা আমি আপনাদের বলছি যে বিভিন্ন ধরনের ঘাটতি আছে, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। যারা সরকারের ভিতরেও আছেন তারাও বলেন যে আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু করতে চাই, কিন্তু করার মতো যে প্রাতিষ্ঠানিক শক্তি এবং অনেক সময় জনবল, যে উদ্ভাবনী এবং সেই সাহায্য করার একটা হলো, আপনারা যদি আজকের এই আলোচনা থেকে একটা কাঠামো তৈরি করে, একটা প্রস্তাবনা তৈরি করে সরকারের কাছে নিয়ে যান, তাহলে এটাকে নিয়ে আলোচনা করা যায়। 2 নম্বর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটা ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান লাগবে। এখন ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান করতে হলে একটা সমন্বিত পুরো সরকারি ব্যবস্থাকে এইটার পক্ষে নিয়ে আসতে যথেষ্ট সক্ষম হবেন না। এবং শেষ যেটা অবশ্যই সেটা হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংককে অবশ্যই ওই পরিচালনার মূল শক্তি হিসেবে আমাদের ইম্পিডিমেন্ট, যেটার জন্য বাংলাদেশ ব্যাংকের যে ম্যান্ডেট আছে সেখানে কোনো পরিবর্তন আনতে হবে কিনা সেটা মাননীয় গভর্নর আরো ভালো বলতে পারবেন। এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি একটা টাস্কফোর্স তৈরি হয় এবং সেটার মাধ্যমে যদি কেন্দ্রীয় ব্যাংকের তার কাজ বাড়াতে হবে, এবং যারা এই ক্যাশলেস ইকোনমি ইনকামের বাইরে আছে তাদের এর ভিতরে